সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বরাবরের মতো আজকে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের অত্যন্ত প্রিয় ক্লাস, অনলাইন ক্লাস। এই ক্লাসে আমি তোমাদের বলবো, তোমরা তোমাদের খাতা কলম নিয়ে ক্লাসের সামনে বসে যাবে এবং যে সমস্ত প্রয়োজনীয় জিনিস লিখতে দেবো সেগুলো তোমরা লিখবে। তো আমি এই ক্লাসে যাওয়ার আগে আমি আমার এই ক্লাসটি বাংলাদেশের যে প্রান্ত থেকে যে সমস্ত অভিভাবকবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী আমার এই ক্লাসটি দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আপনারা যারা অভিভাবকবৃন্দ আছেন, আমি তাদের কাছে বিনীত আহ্বান রাখব যে আপনি আপনার সন্তানকে এই অনলাইন ক্লাস দেখার জন্য উদ্বুদ্ধ করুন। কারণ এই অনলাইন ক্লাসের মাধ্যমেই তারা অনেক কিছু শিখতে পারবে। যেহেতু এই করোনাকালীন সময় তারা বাড়িতে অবস্থান করছে, তারা লেখাপড়া করছে, কম করছে, সেদিকে আপনি খেয়াল রাখুন। এবং আরেকটি কথা বলবো যে আপনি আপনার সন্তানকে সঠিক পথে রাখার জন্য প্রতিনিয়ত খবর নেন। আপনার সন্তান কোথায় কি করছে, কার সাথে ঘুরছে, খেয়াল রাখবেন। কারণ আপনার সন্তানই হচ্ছে আপনার সম্পদ। এই সম্পদ যদি আপনার একবার নষ্ট হয়ে যায় তখন আপনি তাকে আর ফেরাতে পারবেন না। এই জন্য আপনার সম্পদ রক্ষা করার জন্য আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, সুদৃষ্টি রাখতে হবে তাদের প্রতি। বিশেষ করে আমি যারা মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্য বলবো যে আপনারা সবসময় বেশি বেশি আপনার সন্তানের প্রতি নজর রাখেন, খেয়াল রাখেন কার সাথে কোথায় ঘুরছে। যদি আপনার ছেলেটা বকাটে হয়ে যায় তাহলে কিন্তু আপনারই সর্বনাশ। আপনার যত টাকা পয়সা থাকুক না কেন আপনি অশান্তিতে ভুগবেন। তো আমি এই দিকে আর কথা বাড়াবো না। তো আমি আমার প্রিয় যে সমস্ত শিক্ষার্থীরা এই ক্লাসগুলি অবলোকন করবা, দেখবা, আমি তাদের উদ্দেশ্যে বলবো আজকের এই ক্লাসে তোমাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি ক্লাসটা দেখার জন্য। তো আমি এখানে আমার পরিচয় প্রদান করছি। আমি মোহাম্মদ মুক্তার হোসেন, সিনিয়র শিক্ষক বাংলা, ট্যাংরামারি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুবিধার জন্য এখানে আমার 2টি মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবং আমার ইমেল নাম্বারটিও দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারো, প্রশ্ন করতে পারো। জানার জন্য আমি তোমাদের প্রশ্নের জবাব দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আজকে তোমাদের জন্য যে পাঠটি নিয়ে আসছি সেটা হচ্ছে আমার 8ম শ্রেণীতে যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ পড়াশুনো করছো তাদের জন্য আমি এই টপিক্সটা নিয়ে আসছি। তো আজকের আমার এই টপিক্সটা হচ্ছে, এই গল্পটি হচ্ছে গদ্য অংশ থেকে নিয়ে আসছি এবং অধ্যায় আছে 7ম। তো আমরা দেখব আমরা কি পড়তে যাচ্ছি। তো আমরা এখানে খেয়াল করি, আমি কিছু ছবি দিয়ে দিয়েছি তোমাদের বোঝার জন্য, সুবিধার জন্য, জানার জন্য ছবি দিয়েছি। তোমরা খেয়াল করো নিচের ছবিগুলো, মনোযোগ সহকারে খেয়াল করো এবং বোঝার চেষ্টা করো। এখানে দেখো যে ছবিগুলো আমি দেখাচ্ছি সেই ছবিগুলো তোমার দেখলে বুঝতে পারতেছ অত্যন্ত প্রাণবন্ত, হাসি খুশি, যেন তারা দেখতে মনে হচ্ছে তারা আসলে দরিদ্র অথবা অসহায়, কিন্তু তাদের মুখের হাসি দেখে মনে হচ্ছে তারা সেই মানুষগুলো কি তোমরা হয়তো বুঝতে পারছো কিনা। তো আমরা তোমাদের উদ্দেশ্য বলবো যে এই মানুষগুলোর ছবি দেখে আমরা বুঝতে পারছি যে এই মানুষগুলোর মনে কোনো দুঃখ নাই। আর যাদের মনে দুঃখ থাকে না
তাদেরকে আমরা কি বলি, যে মানুষগুলোর মনে কোনো কষ্ট থাকে না, দুঃখ থাকে না, তাদেরকে আমরা বলি কি মানুষ, সুখী মানুষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, তোমাদের আজকের যে পাঠটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, এই প্রবন্ধের নাম, এই গল্পের নাম আছে সুখী মানুষ। লিখেছে আমাদের অত্যন্ত জনপ্রিয় লেখক মমতাজ উদ্দিন আহমেদ। আমি তার ছবি দিয়ে দিছি, তোমরা খেয়াল করো, দেখো। তো আমরা আমাদের এই পাঠের আজকে আমরা কি শিখব, আমাদের এই শিখন ফলটা কি, আমরা এটা খেয়াল করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো, আমি এর আগেও বলেছি, আবারও বলি, যে শিখন ফলটা আসলে কি। শিখন ফলটা হচ্ছে নাট্যকার, লেখক, শিল্পী, কবি, আমরা যাই বলি না কেন, আমাদের উদ্দেশ্যে যে জিনিসটা শেখাতে চাই, তার মূল উদ্দেশ্য যে আমি আমার এই গল্প থেকে আমি কিছু শিক্ষণীয় বিষয় দিব, সেই বিষয়টা যারা যেন বুঝতে পারে, শিখতে পারে, জানতে পারে, সেইটা হচ্ছে আমাদের শিখন ফল। তো আমরা এই পাঠ শেষে আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আমাদের শিখন ফল এই পাঠের। তো দেখো, শিখন ফলে আমরা আজকে এখানে কী কী শিখতে পারবো, কী কী জানতে পারবো, কী কী লিখতে পারবো। এখানে আমরা নাট্যকার ও লেখক মমতাজ উদ্দিন আহমেদের সংক্ষিপ্ত পরিচয় বলতে পারবো, প্রথম নম্বর আমাদের শিখন ফল। 2 নম্বরে আছে যে নতুন যে শব্দগুলো আমরা পাবো, সেই শব্দগুলোর অর্থ বলতে পারবো, আবার সেই শব্দগুলো আমার বাক্য প্রয়োগ করতে পারবো। তারপরে যেটা আছে, অসৎ পথে উপার্জিত অর্থের কুফল ব্যাখ্যা করতে পারবে। কারণ আমাদের এই গল্পে আমরা দেখব যে অর্থ মানে সুপথে না থেকে অর্থ বিভিন্নভাবে আয় করা যায়, সুপথে আয় করা যায়, কুপথে আয় করা যায়, অসৎ পথে আয় করা যায়। আমরা অসৎ পথে আয় করার উপার্জিত যে অর্থ, সেই অর্থের যে কুফল, তার ভয়াবহ যে কুফলটা আসে, এটা আমরা আজকে এই নাটকের মাধ্যমে জানতে পারবো। নাটকটি বুদ্ধিমত্তার সাথে উপস্থাপন করতে পারবো। আর কি করতে পারবো, এর মূল ভাব বিশ্লেষণ করতে পারবো। এই নাটকটির যে মূল ভাব, এই নাটক কিন্তু কী জন্য আমরা পড়লাম, এর বিষয়বস্তুটা কি, আমরা এটা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন কি বলবো, এখন আমাদের আজকের যে নাট্যকার বা কবি বা আজকে যে লেখক, আমরা তার সম্পর্কে জানবো। আমি ওই প্রথম তোমাদের শিখন ফলে বলছিলাম, এটা আমরা জানবো। তাহলে দেখো, জন্মস্থান কার, আমি আগেই বলেছিলাম তোমাদের মমতাজ উদ্দিন আহমেদ। 1935 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের মালদহ জেলায় জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন BA অনার্স, MA বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তার কর্মজীবন, আমরা কর্মজীবনে দেখি, বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যাপনা শেষে 1992 সালে অবসর গ্রহণ করেন। এই মমতাজ উদ্দিন আহমেদ কি বলতেছেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়ে সরকারি কলেজে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেন, মানে কলেজের অধ্যাপক ছিলেন। তারপরে বলতেছে যে 1992 সালে কি করে অবসরে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মমতাজ উদ্দিন আহমেদের আমরা উল্লেখযোগ্য যে লেখনী বা গবেষণা আমরা দেখতে পাই, সেগুলো আমি এখানে তোমাদের একটু দিয়ে দিয়েছি। তার নাটক আছে, স্বাধীনতা আমার স্বাধীনতা, নাটকের কথা আগে বলছি। তারপরে কাছে রাজা, অনুস্বারের পালা, 7 ঘাটের কানাকড়ি, আমাদের শহর, লাস্য ভাষ্য, এগুলো তার হচ্ছে কি নাটক। তার প্রবন্ধ গবেষণা আমরা একটু দেখি, বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত, বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তার বিশেষ একটা পরিচয় আমরা জানি, নাট্যকার, নাট্য অভিনেতা হিসাবে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব ছিলেন আমাদের এই লেখক মমতাজ উদ্দিন আহমেদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তিনি অজস্র পুরস্কার পেয়েছেন, তার মধ্যে আমি তোমাদের যে কটা এখানে দিয়েছি একটু খেয়াল করো। তিনি শিশু একাডেমি পুরস্কার লাভ করেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন, 21 পদক সহ বিভিন্ন সাহিত্য পুরস্কারে ভূষিত হন এই গুণী লেখক মমতাজ উদ্দিন আহমেদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তোমাদের সামনে যেটা নিয়ে হাজির হয়েছি, সেটা হচ্ছে শিক্ষকের পাঠ, অর্থাৎ আদর্শ পাঠ।
শিক্ষক যেটা পাঠ করেন ওটা হচ্ছে আদর্শ পাঠ। অর্থাৎ আদর্শ পাঠটা হচ্ছে, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, অতি সহজেই তোমরা এই জিনিসটা আয়ত্ত করতে পারবে যদি তুমি মনোযোগ সহকারে শোনো। আমি একটু তোমাদের বলি, আদর্শ পাঠটা সেই পাঠ যে পাঠটি শিক্ষক তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাঠ করে শোনান, যে কীভাবে একটি পাঠকে প্রাণবন্ত করা যায়, তার শব্দ গঠন, বাক্য গঠন, শব্দ চয়ন এবং সার্বিকভাবে উচ্চারণ, সঠিক মাত্রায়, দাড়ি কমা সব ঠিক রেখে, অর্থাৎ সমস্ত দিক দিয়ে আদর্শ রূপে থাকবে, সেইটাকে বলা হবে আদর্শ পাঠ, অর্থাৎ শিক্ষকের আবৃত্তি। তো আমরা এখানে তোমাদের জন্য যেটা রেখেছি, আমি এটা তোমাদের একটু আদর্শ রূপে পাঠ করে শুনিয়ে দেব, তোমরা এটা মনে রাখবে এবং এইভাবে পড়ার চেষ্টা করবে বুঝে সুন্দর করে। তাই আমি এখন তোমাদের শোনাচ্ছি। দেখো, এখানে মোড়লের অসুখ একটা যে নাটিকা, সেই নাটিকার আমি শুরু থেকে বলছি। বিছানায় শুয়ে ছটপট করছে, কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। কি কথা বলছে সেটি আমি তোমাদের বলছি। হাসু, রহমত, ও রহমত আলী। রহমত, শুনছি। হাসু, ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নাড়ি দেখুক তোমার মোড়লের নিস্তার নাই। রহমত, অমন করে ভয় দেখাবেন না, তাহলে আমি হাউ মাউ করে কাঁদতে লেগে যাব। হাসু, কাঁদো, মন উজাড় করে কাঁদো, তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে, এর গরু কেড়ে তার ধান লুট করে তোমার মোড়ল আজ ধনী, মানুষের কান্না দেখলে সে হাসে। রহমত, ভাই, তাই বলে মোড়লের ব্যায়ামও ভালো হবে না কেন? হাসু, হবেই না তো, মোড়ল যে অত্যাচারী পাপী, মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, দেখে নো মোড়ল মরবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আছে আদর্শ পাঠ ছিল এটা। আমি তোমাদের জন্য আর একটা পাঠ রেখেছি শিক্ষার্থীর জন্য, সেটা আছে শিক্ষার্থী আবৃত্তি করবে। এটাকে আমরা বলি সরব পাঠ, অর্থাৎ সরবে পাঠ করতে হবে। শিক্ষক যেভাবে তোমাকে আদর্শরূপে পাঠ করে শুনিয়ে দিল, ঠিক তোমাকে ওইভাবে পাঠ করতে হবে। তো আমি তোমাদের এখানে একটু আদর্শ পাঠ রেখেছি, আমি সেটা তোমাদের একটু পড়ে শুনিয়ে দিচ্ছি। পরের অংশ। বনের ধারে অন্ধকার, রাত চাঁদের মেলাহান আলো, ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত গালে হাত দিয়ে বসে ভাবছে। রহমত, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজন সুখী মানুষ পেলাম না, যাকেই বলি সেই বলে না ভাই আমি সুখী নই। হাসু, আর তো সময় নাই ভাই, এখন 12টা, সুখী মানুষ নাই, সুখী মানুষের জামাও নাই, মোড়ল তো তাহলে এবার মরবে। রহমত, আরে আমরা এখন কি করব, কোথায় একটা মানুষ পাবো যে কিনা হাসু, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এই দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও, শুধু দাও আর দাও, সবাই অসুখী, কারোর সুখ নেই। রহমত, আমরাও বলছি মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। হাসু, চুপ চুপ, ঘরের মধ্যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি, চলেন পালিয়ে যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু, এই যে ভাই, ঘরের মধ্যে কে কথা বলছো, বেরিয়ে এসো। রহমত, ভূতকে ডাকবেন না ভাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে তোমরা পাঠটি সুন্দর করে পড়বে, আদর্শরূপে পড়বে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা শিকন ফল ছিল যে আমরা নতুন যে শব্দগুলো পাবো সেগুলোর অর্থ আমরা জেনে নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সেই শব্দগুলো এখানে দিয়েছি, সাথে সাথে কি করেছি, ছবিও দিয়েছি যাতে তোমরা সহজেই জিনিসটা বুঝতে পারো। খেয়াল করো, এখানে আমরা দেখাচ্ছি কবিরাজ। কবিরাজ অর্থ কি, বৈদ্য, অর্থাৎ যে গাছপালা শোধন করে ওষুধ তৈরি করে তাকে আমরা কি বলি, কবিরাজ বলি। ব্যায়াম মানে কি, অসুখ, একেবারে দেখো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। শ্রবণ মানে কানে শোনা। তারপরে দেখো জবরদস্তি মানে কি, জোরাজুরি, জোর করা। তাজ্জব মানে কি, অবাক, আশ্চর্য, বিস্ময়কর। নারী পরীক্ষা মানে
নারীর অবস্থা দেখে রোগ নির্ণয় করা, এটাকে বলা হয় নারী পরীক্ষা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা অর্থগুলো দেখলাম, শব্দগুলো দেখলাম, শব্দের অর্থগুলো দেখলাম। কবিরাজ বলে তাহলে কি আমরা বৈদ্য, যে কবিরাজ হচ্ছে যারা গাছগাছালি শোধন করে ওষুধ তৈরি করে তাকে আমরা বলি কবিরাজ। ব্যায়াম হচ্ছে অসুখ অসুস্থ অবস্থায় থাকে, শ্রবণ মানে কানে শোনা, জবরদস্তি মানে জোরাজুরি, জোর করা, জোর করে। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি জোর করছে। আর আতার্য মানে কি বিস্ময়কর, মানে অবাক কাণ্ড যেটাকে বলা হয় আমরা বলি। নারী পরীক্ষা মানে কি নারীর অবস্থার দিকে রোগ নির্ণয় করা, এটাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এখানে চরিত্রলিপিটা দেখবো। আমাদের আজকের এই নাটকের যে চরিত্রলিপি আমরা একটু খেয়াল করবো এবং তাদের অবস্থাও দেখবো আমরা। এখন দেখো এখানে যে আমাদের প্রথমে আছে মোড়ল। মোড়লের বয়স হচ্ছে 50 বছর। কবিরাজের যে আসছে তার বয়স হচ্ছে 60 বছর। হাসু 45 বছর। রহমত হচ্ছে 20 বছর। আমরা এই কয়জন আমাদের আজকের এই নাটিকার সদস্য বা চরিত্র, তো আমরা একটু দেখি। এ হচ্ছে কে? এ হচ্ছে মোড়ল। মোড়লের বয়স দেখা আবার আছে কবিরাজ। কবিরাজের বয়স কত? 60 বছর। আমরা একটু খেয়াল করি। তবে দেখো হাসু বয়স তার কত? 45। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার রহমত। রহমতের বয়স কত? 20। এবার লোক, যে লোকের কাছে আমরা সুখী মানুষ হিসাবে আমরা যার কাছে গেছি সেই লোক, তার বয়স হচ্ছে 40 বছর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এখন চরিত্রলিপি দেখলাম। এখন আমরা নিচের ছবি দুটির সাথে পার্থক্য বলার জন্য চেষ্টা করব। আমাদের দুটো ছবি দেখবো আমরা, এখানে দেখবো। দেখো এখানে যে আমাদের যে পাট আছে সেই পাটের কিছু অংশ আমি এখানে। মোড়লের অসুখ বিছানায় শুয়ে ছটপট করছে, তোমরা খেয়াল করছো, ছবি দেখলে বোঝা যাচ্ছে করছে। কবিরাজ নারী পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া ও মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কি করছে? কথা বলছে। তারা দেখো আলোচনা করছে, ছবি দেখলে তোমরা বুঝতে পারতেছো। তারপরে খেয়াল করো, ভালো করে শোনো। ওই কবিরাজ যতই নারী দেখুক তোমার মোড়লের নিস্তার নাই, বলতেছে। কাছে অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কাঁদতে লেগে যাবো। দেখো হাউমাউ করে কাঁদতে লেগে যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু খেয়াল করি। এত কোলাহল করো না, আমি রোগীর নারী পরীক্ষা করছি। রোগীর নারী দেখছে, তোমরা এত কোলাহল করে। দেখো হাত ধরে কবিরাজ নারী দেখছে। ও কবিরাজ, নারী কি বলছে? মোড়ল বাঁচবে তো? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রহমত মোড়লের মুখে শরবত ঢেলে দিচ্ছে। দেখুন রহমত কি মোড়লের মুখে শরবত ঢেলে দিচ্ছে। অন্যের মনের দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। তোমার দেখো, সুখ কোথায় পাবো? আমাকে সুখ এনে দাও। মোড়লের বলছে, মোড়লের চাকরকে মোড়ল বলছে, যাও সুখী মানুষের জামা খুঁজে দেখো, তা না হলে মোড়ল বাঁচবে না। তোমরা যদি সুখী মানুষের জামা আনতে পারো তাহলে আমি চেষ্টা করবো মোড়লে বাঁচানোর জন্য, তা না হলে মোড়ল বাঁচবে না। খেয়াল করো, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। তারা চেষ্টা করে বলতেছে সুখী মানুষ পাওয়া যাবে না। বনের ভিতরে অন্ধকার রাত, কুড়িয়ে ঘরের সামনে হাসু ও রহমত গালে হাত দিয়ে বসে ভাবছে যে কি করা যাবে, মোড়লেরকে বাঁচানো যাবে না, আমরা সুখী বাসীর জামা পাচ্ছি না। কুড়িয়ে ঘর থেকে একটি লোক বেরিয়ে এলো। খেয়াল করো, কুড়িয়ে ঘর থেকে একটি লোক বেরিয়ে আসতেছে। তোমরা কে ভাই? কি চাও? তোমরা এখানে কেন? কি চাচ্ছ? লোকটি বলতেছে। আমরা খুব দুঃখী মানুষ। তুমি কে? প্রশ্ন করতেছে। আমরা বলতেছে যে আমরা তো খুব দুঃখী মানুষ, তুমি কে? সে বলতেছে, আমি একজন সুখী মানুষ। দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। ও বাচ্চা ভাই, তোমার গায়ের জামা নিয়ে এসো, তোমাকে 100 টাকা দেব। তাহলে তুমি যদি সুখী মানুষ হও তাহলে তোমার গায়ের জামাটা আনো, আমি তোমাকে কি 100 টাকা দেব। কি বলতেছে? আমার তো কোনো জামা নেই। কি বলতেছে ভাই? আমার তো কোনো জামা নেই, আমার ঘরে কিছুই নেই, এজন্যই তো আমি সুখী মানুষ। আমার শুধু জামা না, আমার ঘরে কিছুই নেই, এই জন্য তো আমি সুখী মানুষ। তাহলে আমরা বুঝলাম যে সুখী মানুষ কি? যার কোনো কিছু থাকবে না অথচ তার মনে সুখ আছে, শান্তি আছে, সেইটা হচ্ছে সুখী মানুষ। তাহলে সুখ হচ্ছে মনের ব্যাপার। তাহলে আমরা এতক্ষণ পড়লাম, আমরা গল্পটা থেকে তোমাদের কিছু পড়ানোর বোঝানোর চেষ্টা করেছি, হয়তো তোমরা বুঝিছো। তো আমি এখন আমাদের আর একটা
শিকনফল ছিল, সেটা হচ্ছে কি মূল ভাব। এই গল্পের কি মূল ভাব আমরা সেটা একটু দেখব। খেয়াল করো, আমি তোমাদের গল্পের মূল ভাবটা পড়ছি, তোমরা একটু মনোযোগ সহকারে। সুখী মানুষ মমতাজউদ্দিন আহমেদের একটি নাটিকা। এই সুখী মানুষ গল্পটি হচ্ছে মমতাজউদ্দিন আহমেদের একটা নাটিকা। এর মাত্র দুটি দৃশ্য। কটা দৃশ্য? মাত্র দুটো দৃশ্য। নাটকটির কাহিনীতে আছে মানুষকে ঠকিয়ে, মানুষের মনে কষ্ট দিয়ে ধনী হওয়া এক মোড়লের জীবনের শান্তি নেই। চিকিৎসক বলেছেন কোনো সুখী মানুষের জামা গায়ে দিলে মোড়লের অসুস্থতা কেটে যাবে, কিন্তু 5 গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পাওয়া গেল না। শেষে একজনকে পাওয়া গেল যে নিজের শ্রমে উপার্জিত আয় দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করে সুখে দিনাপতাবাদ করছে। তার কোনো সম্পদ নেই, ফলে চোরের ভয় নেই, সুতরাং শান্তিতে ঘুমানোর ব্যাপারে তার কোনো দুশ্চিন্তা নেই। শেষ পর্যন্ত সুখী মানুষ একজন পাওয়া গেলেও দেখা গেল তার কোনো জামা নেই, সুতরাং মোড়লের সমস্যার সমাধান হলো না। লেখকের বক্তব্য খুবই স্পষ্ট। লেখকের যে বক্তব্য বলতে চাচ্ছে সেটা হচ্ছে খুবই স্পষ্ট। তা হলো সম্পদ অশান্তির কারণ। সুখ একটা আপেক্ষিক ব্যাপার। একজনের সম্পদ থেকে সুখ নেই, আর একজনের কিছু না থেকেও সুখী থাকতে পারে। এখানে লেখক আমাদের যেটা বোঝাতে চেয়েছেন, তার মূল বক্তব্যে যেটা বোঝাতে চেয়েছেন, যে আসলে সুখ একটা আপেক্ষিক ব্যাপার। সুখ কেউ কাউকে দিতে পারে না। সম্পদ থাকলে সুখী থাকবে এমন কোনো কথা নেই, আবার সম্পদ না থাকলে মানুষ সুখী হতে পারে। অর্থাৎ এখানে বলতেছে যে মানুষ যদি তার সততার ভিত্তিতে আয় করে, ইনকাম করে যদি সে যেনতেনভাবে জীবনযাপন করে, সেটাই তার সুখের ব্যাপার। আর অন্যের অর্থ জোর করে, লুট করে, বিভিন্নভাবে ধারাই বাড়াই করে নিয়ে যদি সে বড়লোকও হয়, তবে তার মনে সুখ থাকে না। দেখো, এখানে মূল কথা হয়েছে যে সুখ মানুষ অর্থ দিয়ে কিনতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এখন আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমি এতক্ষণ তোমাদের সামনে যে ব্যাপারে আলাপ করলাম, যে বিষয়টি নিয়ে আলাপ করলাম, যে নাটিকা নিয়ে কথা বললাম, সেই নাটিকার থেকে তোমরা কতটুকু কী অর্জন করতে পারিস, এর জন্য আমি তোমাদের জন্য একটু মূল্যায়নের ব্যবস্থা রেখেছি। এই মূল্যায়নটা তোমরা মনোযোগ সহকারে শোনো এবং মূল্যায়নটা তোমরা উত্তর করার চেষ্টা করবে। তো আমার আজকে মূল্যায়নে কি ছোট ছোট প্রশ্নের মাধ্যমে তোমাদের কাছে জানতে চাইছি যে মমতাজউদ্দিন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? তোমাদের কি মনে আছে যে আমি তোমাদের কবি পরিচিতি, লেখক পরিচিতি তোমার পড়াইছিলাম যে মমতাজউদ্দিন কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর প্রশ্ন, কবিরাজ অর্থ কী? আমি তোমাদেরকে বলেছিলাম, শব্দার্থে তোমাদের বলেছিলাম যে কবিরাজ অর্থ কী, তোমাদের অবশ্য মনে থাকার কথা। 3 নম্বর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে সুখী মানুষ নাটিকার কয়টি চরিত্র? আমি তোমাদের চরিত্র একটা একটা করে দেখাইছিলাম এবং তাদের ছবিও দেখাইছিলাম। তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো তাহলে অবশ্যই এর উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের প্রশ্ন, সুখী মানুষ নাটিকাটি থেকে আমরা কি কি শিক্ষা লাভ করলাম? আমরা এই সুখী মানুষ একটা নাটিকা আমরা পড়লাম, এতক্ষণ দেখলাম, মনোযোগ সহকারে হয়তো শুনেছি আমরা। তো আমরা এর থেকে যে কি শিক্ষা লাভ করলাম, একেবারে সহজ বিষয়টা। আমরা এর থেকে কী শিক্ষা লাভ করলাম? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের আর একটু মূল্যায়ন আছে, সেটা আছে উচ্চতা দক্ষতার মূল্যায়ন। হাসুর বয়স কত? এখানে আমার 4টি উত্তর দিয়েছি, তোমরা একটা উত্তর এখান থেকে বলতে পারবে। আমি তোমাদের দেখাচ্ছিলাম হাসুর বয়স কত। এখানে তোমাদের আছে ক নম্বর আছে 42 বছর, খ নম্বর আছে 43 বছর, গ নম্বর আছে 44 বছর, আর ঘ নম্বর আছে 45 বছর। হাসির বয়স কত? তারপর দেখো, সুখী মানুষ নাটিকাটির দৃশ্য সংখ্যা কয়টি? আমি তোমাদের বলছিলাম কয়টি। দেখো, যে সমস্ত প্রশ্ন আমি এখানে তোমাদের মূল্যায়নে দিয়েছি সব কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বোঝানোর চেষ্টা করেছি। 1টি, 2টি, 3টি, 4টি, তোমরা খেয়াল করতে লাগো, আমি পরে তোমাদের জানিয়ে দেব। সুখী মানুষের জামা না হলে মোড়ল বাঁচবে না, উক্তিটি কার? এই উক্তিটি কে করেছিল? সুখী মানুষের জামা না হলে মোড়ল বাঁচবে না, এই উক্তিটি কে করেছিল? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কবিরাজের, হাসুর, রহমতের, লোকের। তা আমরা দেখি আমাদের উত্তরগুলো কি? 45 বছর। কার বয়স? হাসুর বয়স ছিল 45 বছর। 2 নম্বর প্রশ্ন উত্তর ছিল 2টি। কটা দৃশ্য ছিল? 2টি দৃশ্য।
এটা করেছিল কে? কবিরাজ। যে সুখী মানুষের জামা না হলে কোনো বাঁচবে না। সুখীর শিক্ষার্থীবৃন্দ, মানুষের ভালো থাকার জন্য আমি তোমাদের এখানে গুটি কয়েক পরামর্শ দিয়েছি কীভাবে মানুষ ভালো থাকতে পারে। তো আমি সেই কথা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। ভালো কাজের ইতিবাচক দিক এবং খারাপ কাজের নেতিবাচক দিকটি ভাবতে হবে। ভালো কাজের ইতিবাচক অর্থাৎ ভালো কাজের ভালো দিকটা ভাবতে হবে, খারাপ কাজের খারাপ দিকটা ভাবতে হবে, তাহলে তুমি ভালো থাকতে পারবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ কথাটি মনে রাখতে হবে। যে তুমি যে সৎ সঙ্গে থাকো, সৎ মানুষের সংস্পর্শে থাকো, তাহলে তোমার স্বর্গবাস দুনিয়াতেই হতে পারে। আবার যদি তুমি অসৎ সঙ্গে থাকতে পারো, তোমার এই দুনিয়ায় নরক হতে পারে, খারাপ হতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, তোমার বিবাদ হতে পারে। 3 নম্বর, অন্যায় কাজের খারাপ দিকগুলো বেশি বেশি করে স্মরণ করবে। যে খারাপ কাজেরগুলো সেগুলো তুমি বারবার স্মরণ করবে, তাহলে দেখবা তুমি তোমার ভিতরে কিছু ভালো দিক জন্ম নিয়েছে। ভালো পথে চলার সামাজিক উপকারিতা জেনে নিতে হবে। ভালো কাজ চলার জন্য সামাজিক যে উপকারিতা, এটা তোমাকে জানতে হবে। লোভে পাপ, পাপে মৃত্যু কথাটি যথার্থভাবে মনে প্রাণে স্থান দিতে হবে। তোমার মনে প্রাণে স্থান করে দিতে হবে যে লোভে পাপ, পাপে মৃত্যু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আমাদের এই টপিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বাড়ির কাজে চলে আসছি। তো আমাদের আজকে যে বাড়ির কাজটা, তেমন তোমরা বাড়ির কাজটা অবশ্যই করবে। এই বাড়ির কাজই আছে তোমাদের মূল্যায়নের যথাযথ পদ্ধতি, অর্থাৎ তোমরা বাড়িতে বসে এই কাজগুলো করবে। আর বাড়িতে বসে কাজ করতে হলে তোমাকে অবশ্যই বয়স সহযোগিতা নিতে হবে। তো আজকে বাড়ির কাজটা কি দেখো, নাটিকাটি দেখার পর সুখ বিষয়ের উপর একটি প্রতিবেদন বাড়ি থেকে লিখবে। এই নাটিকা তুমি যখন দেখলে পড়বা, ভালো করে পড়বা, এই সুখ বিষয়, সুখের উপরে নির্ভর করে সুখকে কী বলে তোমার ইয়ে করে টাইটেল দিয়ে সুখকে বিষয় ধরে তুমি একটা প্রতিবেদন বাড়ি থেকে লিখে আনবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পিতামাতার আদেশ সবসময় মান্য করে চলার চেষ্টা করবে। জীবন সুন্দর হবে। তো আজকের এই ক্লাসে এতক্ষণ সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের। আগামী ক্লাস দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।